আসসালামু আলাইকুম। ভৌতিক রহস্যে আপনাদেরকে স্বাগত। দীর্ঘদিনের বিরতির পর আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন কয়েকটি ভৌতিক ঘটনা। দীর্ঘদিন বিরতি থাকার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আশা করছি ইনশাআল্লাহ এখন থেকে প্রতি সপ্তাহে আপনারা নতুন নতুন ভৌতিক ঘটনা এই চ্যানেলে পাবেন। তো যাই হোক, রমজান মাস উপলক্ষে আপনাদের সবাইকে জানাই রমজান মোবারক। আজ আপনাদের সাথে আমি দুটি ঘটনা শেয়ার করব এবং দুইটি ঘটনাই আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। তো আজকে প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ঘটনাটি আমাদের ঢাকার উত্তরায় ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। তো ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাব্বির ভাই। তো ঘটনাটি আমি সাব্বির ভাইয়ের হয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন শুরু করা যাক তার ঘটনাটি। আমি সাব্বির। আমার গ্রামের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। মূলত আমার বসবাস সিরাজগঞ্জে, কিন্তু লেখাপড়া এবং বাড়তি আয়ের উদ্দেশ্যে আমার ঢাকায় আসা। ঢাকায় আমি আসি 2017 সালে এবং ঢাকায় আসার পর আমি প্রথমত আমার একটি পরিচিত বন্ধুর বাসায় আমি উঠি এবং সেখান থেকেই বরাবর আমি থাকার জন্য একটি বাসা খুঁজতে লাগলাম। যেহেতু ঢাকায় আমার প্রথমবার আসা এবং ঢাকায় আমার কোনো চাকরি বা এক্সট্রা কোনো আয়ের কোনো উৎস ছিল না, তো বাড়ির থেকে কিছু টাকা আনলাম এবং সিদ্ধান্ত নিলাম প্রথম 1-1.5 মাস আমি চাকরি খুঁজতে থাকবো এবং একটা বাসা নিয়ে থাকবো। তো বন্ধুর বাসা 4-5 দিন থাকার পর বন্ধুর থেকে আমি জানতে চাইলাম যে ঢাকায় একটু কম টাকার মধ্যে বাসা ভাড়া বা সাবলেট ভাড়া কোথায় হইতে পারে। তো তখন আমার বন্ধু বলল যে তুই তাহলে এক কাজ কর, তুই উত্তরার দিকে একটু বাসা দেখ, কারণ সেখানে বসতি কম এবং বাসার ভাড়াও খুব কম, কারণ এখানে মানুষের চলাফেরাটা কম। মানে মূলত ওই জায়গাটা একটা চাকরিজীবীদের স্থান। তো সকাল দুপুর বিকাল এখানে খুব রমরমা হলেও সন্ধ্যার পরে নিরিবিলি হয়ে যায়, কারণ এখানে মানুষের বসবাস কম, কমার্শিয়াল একটা জায়গা উত্তরা। তো বন্ধুর কথা অনুযায়ী আমি চলে গেলাম উত্তরা। তো বিশাল একটা বড় একটা এরিয়া উত্তরা। এখানে মূলত 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সেক্টর অনুযায়ী এখানে চেনা হয়। তো আমি উত্তরার একেবারে 1 নম্বর থেকেই শুরু করলাম। সেক্টর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলাম, কিন্তু আমার যে বাজেটটা ছিল সেটার সাথে আমি কোনোভাবে কোনো বাসা পাচ্ছিলাম না। তো আমি উত্তরা 4 নম্বর সেক্টরে একটা বাসা পেলাম, যেখানে নিচে টুলের টাঙানো লেখা। যদিও আমি কিছু সমস্যার কারণে সেই বাসার এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারবো না। তো আমি যখন 4 নম্বর সেক্টরে বাসায় এরকম খুঁজতে খুঁজতে হাঁটতে লাগলাম, তো একটা বিল্ডিংয়ের দারোয়ান, মূলত সেখানে সাইনবোর্ড লাগানো ছিল এবং দারোয়ান খুব আগ্রহ সহকারে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি বাসা খুঁজছেন? তো আমি বললাম যে হ্যাঁ। তো বলতেছে আপনি কি একা স্টুডেন্ট? তো আমি বললাম হ্যাঁ, আমি স্টুডেন্ট, একাই বাসা নিব। তো তখন দারোয়ান আমাকে বললো যে আসেন, একটা রুম আছে আমাদের এখানে, সাথে একটা ছোট রান্নাঘর এবং একটা বাথরুমও আছে, তো আপনার জন্য খুব পারফেক্ট হবে। আমিও বেশ আগ্রহ সহকারে দারোয়ানের সাথে গেলাম এবং যাবার পর তারা আমাকে নিচে বসতে বললো। তো 2-3 মিনিট বসার পর সেখানে বাড়িওয়ালা আসলো। তো তার সাথে পরিচয় হওয়ার পর তিনি আমাকে মানে খুবই প্রশ্ন করতে লাগলো যে আমি কোথায় থাকি বা আমার পেশা বা আমি কি করি। তো আমি বললাম যে আমি স্টুডেন্ট, আমি ঢাকায় লেখাপড়ার জন্য আসছি। তো সব পরিচয় দেওয়ার পর সে আমার কাছ থেকে আমার এনআইডি কার্ড আর অনেক কিছু চাইলো। তো আমি বললাম যে আমি বাসাটা আগে দেখি, তারপর না হয় আমি কনফার্ম করি, কারণ ভাড়াটাও একটা ফ্যাক্ট আছে। তো আমি উপরে গেলাম, মূলত 4 তলায় ডি ফ্লোর, মানে ডি ইউনিটে তার বাসাটা, ফ্ল্যাট। তো আমাকে দেখা হলো। তো বেশ ভালো একটা রুম, মানে বেশ বড়, খোলামেলা, চারদিকে খোলামেলা একটা পরিবেশ। আর বাড়ির পাশে একটা খাল ছিল, তো আমার জানালা বরাবরই সেই খালটা, এবং টাইলস করা বাসা। বাথরুমটাও বেশ ভালো, টাইলস করা। রান্নাঘরটা ছোট হলেও সুন্দর, আমার জন্য একবারে পারফেক্ট। তো এক নজরে দেখে আমার রুমটা খুব পছন্দ হয়, ফ্ল্যাটটা। তো তখন আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে এটার ভাড়া কীরকম কী। তো তখন তিনি আমার কাছ থেকে এটার বাসা ভাড়া 5,000 টাকা চাই।
তো এইটা আমার জন্য বেশ কষ্টসাধ্য ছিল 5,000 টাকা। তো তখন আমি তাকে বললাম যে না, এটা ভাড়াটা আমার জন্য একটু বেশি হয়ে যায়, তো আমি নিতে পারবো না। তো তখন তিনি আমাকে একটা প্রশ্ন করে যে আচ্ছা তুমি কত দিবা বলো, তোমার জন্য সুবিধা কত? তো তখন আমি ওনাকে বললাম যে আমি 3,000 টাকা হইলে এই বাসাটা নিতে পারতাম, আর আমি কোনো অ্যাডভান্স এগুলো দিতে পারবো না। তো তিনি একটা সেকেন্ডও দেরি করে নাই, তিনি সাথে সাথে বললো আচ্ছা ঠিক আছে, কবে থেকে উঠবা? তো আমার কাছে ব্যাপারটা বেশ খটকা লাগলো যে একটা মানুষ 5,000 টাকা চাইলো, আমি তাকে বললাম 3,000 টাকার সাথে এটাও বললাম আমি কোনো অ্যাডভান্স দিতে পারবো না। তো তিনি কিভাবে রাজি হয়ে গেল? তো এক মুহূর্তের জন্য এগুলো মাথার থেকে সরে গেল। বেশ খুশি হয়ে গেলাম যে যাক একটা ভালো আর বাজেটের মধ্যে একটা ভালো একটা ফ্ল্যাট পাইছি। তো তিনি বলল যে তোমার কি কোনো আসবাবপত্র কিছু আছে? তো আমি বললাম যে না আঙ্কেল, এগুলো কিছু নেই, আমার কিনা লাগবে। তো তিনি একটু আগ্রহ করে বলল যে আমার স্টোর রুমে একটা চৌকি আছে আর একটা টেবিলও আছে, আমি আজকে রুমে এখানে সেট করে দিতেছি, তুমি চাইলে আজকের থেকে উঠতে পারো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে সন্ধ্যায় চলে আসি, আমার বন্ধুর বাসার থেকে আমি বিদায় নিয়ে চলে আসি। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। তো বেশ বন্ধুর বাসায় গেলাম, গিয়ে বন্ধুকে বললাম যে উত্তরা 4 নম্বর সেক্টরে আমাকে একটা জায়গায় একটা বাড়ি আমার মানে সব কথাবার্তা হয়ে গেছে, আজকে সন্ধ্যায় যেতে বলছে। তো বন্ধু আমাকে বললো যে এরকম এক রুম বাথরুম সহ 3,000 টাকা অ্যাডভান্স ছাড়া বাড়িটা তুই একটু খোঁজ খবর নিয়ে গেলে ভালো হতো না? তো আমি বললাম যে না না, অসুবিধা নেই, তাদের কথাবার্তা সবই ভালো, তো চলে যাই। তো তাই বলে আমি ওই দিনকার সন্ধ্যায় শিফট হয়ে যাই তাদের বাসায়, এবং বাসায় আমার সাথে তেমন কিছু নিয়ে আসা লাগে নাই, সবই ওই আঙ্কেল বাসায় দিয়ে দেয়। ইভেন একটা চুলাও তারা লাগিয়ে দেয়, মানে সব কিছু একেবারে তৈরি। তো বেশ ভালোই লাগতেছিল আমার কাছে। তো সেদিন সন্ধ্যাবেলার ঘটনা, আমি যখন উঠি খাওয়া দাওয়া করি, বাইরের থেকে আমি এক প্যাকেট বিরিয়ানি নিয়ে খাওয়া দাওয়া করি, এবং রাত্রেবেলা তখন ঘড়িতে 12টা থেকে 12:30 বাজে আমার গেটে নক করে। তো আমি কে কে বলে যখন শাউট করলাম, তো ওই পাশ থেকে বাড়িওয়ালা আঙ্কেলের সাউন্ড। তো আমি গেটটা খুললাম, তো উনি বলতেছে যে তোমার কোনো অসুবিধা না তো, ঠিকঠাকভাবে আসছো তো? যেটা বলে সে আমার রুমে এসে কিছুক্ষণ হাঁটাচলা করলো, করে এসে চলে গেল। তো সেদিন রাত্রেবেলা আমি বেশ টায়ার্ড ছিলাম, তো আমি ঘুমিয়ে যাই, এবং পরের দিন সকালবেলা আমি চাকরির খোঁজে আবার বেরিয়ে যাই, এবং সারাদিন বাইরে থাকার পর আমি সন্ধ্যায় আবার আসি বেশ ক্লান্ত হয়ে। তো সেদিনও সেম 11টার দিকে আমার গেট নক করে বাড়িওয়ালা, নক করে সে আবার একই প্রশ্ন আমাকে করে যে কোনো সমস্যা নেই তো, এটা বলে সে আমার রুমে ঢুকে কিছুক্ষণ হাঁটাচলা করলো এবং সে চলে গেল। এবং মূল ঘটনাটা সেদিন রাত থেকেই শুরু হয়। আমি রাত্রেবেলা শুয়ে আছি, আমি ফোন চালাচ্ছিলাম, তো হঠাৎ আমার মনে হলো যে রুমের সাথে যে আমার ছোট্ট কিচেনটা, সেই কিচেনটার মধ্যে কিছু একটা আছে। তো আমি উঠে গেলাম, উঠে এখানে একটা ছোট একটা থাই গ্লাস আছে, তো আমি গ্লাসটা সরায় দেখলাম কিচেনে কিছুই নেই। তো আমি ভাবলাম হয়তো বা বেখেয়ালি হতে পারে, মনের ভুল ভ্রান্তি হতে পারে। তো আমি আবার এসে শুয়ে আমি ফোন চালাচ্ছিলাম। তো এমন সময় দেখলাম যে আমার ওই থাই গ্লাসের মধ্যে দুইটা ঠকঠক করার সাউন্ড আসলো। তো এবার আমি বেশ চমকে গেলাম যে সাউন্ডটা কিসের হতে পারে। আমি আবার উঠে চট করে থাই গ্লাসটা সরিয়ে দেখলাম যে কিছুই নেই। তো পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর থাই গ্লাসটা লাগাবো না, খোলাই রাখি। তো আমি খোলা রেখে আমি রুমে শুইলাম। তো ঘড়িতে তখন প্রায় রাত 2টা বাজে, আমি ফোন চালাচ্ছিলাম। এইবার মনে হলো যে ওয়াশরুম থেকে সাউন্ড আসছে, মানে পানির কলের ট্যাপে মানে ছেড়ে দিছি, এরকম পানি টুকটুক করে মানে পড়তেছে। তো বেশ বিরক্ত লাগতেছিল সাউন্ডটা। তো আমি আবার উঠলাম, উঠে ওয়াশরুমের দরজাটা খুলে দেখলাম যে হ্যাঁ, ট্যাপের থেকে পানি পড়তেছে। তো আমি ট্যাপটাকে আবার টাইট করে দিলাম, টাইট করে দিয়ে আবার রুমে এসে শুইলাম। তো ওই দিন রাত্রেবেলা বেশ এইরকম অ্যাবনর্মাল কিছু জিনিস আমি ফেস করি, এবং ওই দিন রাতটা আমার কেটে যায়। তো পরবর্তী দিন একইভাবে রাত্রে 11টার দিকে বা 12টার দিকেই
আমার গেট নক করে এবং বাড়িওয়ালা আঙ্কেল আবারও আসে এবং আমাকে জিজ্ঞেস করে যে কোনো সমস্যা কিনা। তো আমি ওনাকে বললাম যে না, কোনো সমস্যা নেই। তো তিনি আবারও আমার রুমে আসলো এবং সব কিছু দেখলো। মনে হচ্ছিল যেন তিনি কিছু একটা অবজার্ভ করতেছে বা এরকম কিছু। তো সেদিন রাত্রেবেলা আমি বেডে শুয়ে ফোন চালাচ্ছিলাম এবং একই রকম ভাবে আমি অনুভব করলাম যে আমার কিচেনে কিছু একটা আছে। তো আমি কিচেনে গেলাম, গিয়ে দেখলাম যে কিছুই নেই। তো আমি আবার বেডে এসে শুনলাম এবং কিছুক্ষণ পর আমি অনুভব করলাম যে আমার কিচেনের মধ্যে, মানে ছোট্ট একটা জায়গা, সেখানে হয়তো বা 3 থেকে 4টা স্টেপ দিলে আবার রিটার্ন করা লাগবে এত ছোট্ট একটা জায়গা হাঁটার জন্য। তো আমি খেয়াল করলাম যে আমার থাই গ্লাসটা ছিল সি-থ্রু টাইপের। তো আমি সেই গ্লাসের ভিতর দিয়ে দেখতেছি যে কিছু একটা কালো অবয়ব, মানে সেখানে পায়তারা করতেছে, হাঁটতেছে ঘন পায়ে। এটা দেখে আমি এক মুহূর্তের জন্য মানে পুরা থমকে গেলাম। আমার হাত পা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেল। এই মানে আসলে এটা কি, মানে কোনো চোট টোট ঢুকলো কিনা, আমি মানে বেশ ঘাবড়ে গেলাম। এবং আমার ফোনটা আমি আমার এই চোখের চিপা দিয়ে, মানে ফাঁকা দিয়ে আমি ফালাই দিই। আমি প্রথমত ভাবি যে হয়তো বা রুমের মধ্যে চোট টোট ঢুকছে। তো আমি মোবাইলটা ফেলে দিয়ে আমি অনেকক্ষণ ওটার দিকে তাকায় ছিলাম এবং একটা সেকেন্ডের মধ্যে, একটা পলকের মধ্যে ওই অবয়বটা সম্পূর্ণ মানে নাই হয়ে গেল। এটা দেখে আমি জোরে জোরে দৌড় পড়তে লাগলাম এবং আমার হাত পা কাঁপতেছিল। তো আমি কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। তো অনেকক্ষণ আমি চোখ বন্ধ করে দৌড় পড়ার পর একটা সময় আমার মন ঠান্ডা হলো, একটু ভয়টা কমতে লাগলো। তো আমি উঠলাম, উঠে সেই থাই গ্লাসটা ছুঁড়ে দেখলাম এখানে কিছুই নেই। এবং সেদিন রাত্রেবেলায় আমি অনেক চেষ্টা করবার পর রাত 3:30টার দিকে আমার একটু চোখ লেগে আসলে আমি ঘুমালাম। হঠাৎ মানে আমার মনে হলো যে কিছু একটা আমার শরীরের উপরে এসে চাপ দিয়ে বসলো এবং আমার মানে গলা চাপ দিয়ে ধরছে। তো আমি বরাবর কোনোভাবে শ্বাস নিতে পারতেছিলাম না, মুভও করতে পারতেছিলাম না। তো আর মানে আমি অনেকক্ষণ ছটফট করার পর এবং দোয়া দুরুদ পড়ার পর আমার শরীরটা হালকা হইলো। তো আমি এক মুহূর্তের জন্য ভাবলাম হয়তো বা আমাকে স্লিপিং প্যারালাইজ বা বোবা যেটা বলে মানুষ সাধারণত, সেটা হয়তো আমাকে ধরছে। কিন্তু বিষয় হলো আমি একটা সাইডে হয়ে এক কাত হয়ে শুয়েছিলাম। তো এরকম হওয়ার কোনোভাবে, মানে সাইন্টিফিকলি হোক বা যেভাবেই হোক, মানুষের মিথ অনুযায়ী এটা হবার কোনোভাবেই প্রশ্ন ওঠে না। তো আমি ওই দিন রাত্রেবেলা আর আমি ঘুমাই নাই। সারা রাত আমার রুমের লাইট জ্বালায় আমি বসেছিলাম এবং ভোর পর্যন্ত অপেক্ষা করলাম। এবং যেই বাইরে একটু আলো হলো, আমি সাথে সাথে গেট খুলে আমি নিচে চলে যাই এবং সেখানে যে দারোয়ান ছিল, তো দারোয়ানকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আপনি আমাকে সত্য করে একটা কথা বলুন তো, যে এই বাড়িতে কি কোনো সমস্যা আছে বা কোনো কিছু? তো দারোয়ান আমাকে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো যে কেন? আমি বললাম যে না, আপনি সত্য বলেন। তো দারোয়ান অনেকক্ষণ চুপ থেকে পরে বলল যে আমি এখানে চাকরি নিছি 2 মাস, তো আমি এখানে জানি না, আমি 2 মাস ধরে এই বাসাটা খালি দিচ্ছি, তো আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। তো তখন আমি বাসার থেকে বাইরে হাঁটার জন্য কিছুক্ষণ বাইরে গেলাম। তো তখনই পাশের 2 বিল্ডিং পরে একটা দারোয়ান আমাকে ডাক দিল। তো ডাক দিয়ে সে রীতিমতো একেবারে একটু চুপচাপ মানে ফিস করে আমাকে ডাক দিয়ে কথা বলতে শুরু করলো। তো বললো যে আপনি অমুক বাড়িতে উঠছেন না? আমি বললাম হ্যাঁ, কেন? তো বলতেছে আমি সেই বাড়িতে দীর্ঘ বছর দারোয়ান হিসেবে ছিলাম। তো তখন আমার মাথায় একটু বাড়ি দিল এবং আমি তাকে বললাম যে আচ্ছা, ওই বাড়ি বা ওই ফ্ল্যাটে কি কোনো সমস্যা আছে? তো তখন তিনি আমাকে বলল আসল ঘটনা এই বাড়ির, যে আসলে আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে একটা ঘটনা। আমাদের এইখানে এই আপনি যে রুমটা ছিলেন, এই রুমটা একটা সাবলেট হিসেবে একজনকে ভাড়া দেওয়া হয়। তো ছেলেটা বেশ অল্প বয়স্ক এবং
বাড়িওয়ালা কোনো জিজ্ঞাসা ছাড়াই বা কোনো তার ব্যাকগ্রাউন্ড ছাড়াই তাকে সে বাসাটা ভাড়া দেয়, এবং ভাড়া দেবার মাসখানিক পর, মানে প্রায় 2-3 মাস পার হয়ে যায়, এবং সে যাকে ভাড়া দেওয়া হয় তার চলাফেরা ছিল খুবই অদ্ভুত। মূলত তাকে বেশি একটা দেখা যেত না, সে সবসময় নিজেকে ঘরের মধ্যে বন্দি রাখতো। এমনকি সে কি করতো বা তার পেশা কি আমরা কিছুই জানতাম না। তাকে কখন বের হইতে দেখতাম, কখন আসতে দেখতাম। মাঝে মাঝে সে খুব রাত করে বাড়ি আসতো, বা মাঝে মধ্যে সে বাড়ি থেকে বেরই হতো না, সারাদিন ঘরেই থাকতো। তো একদিন মানে বাড়িওয়ালা রাত্রেবেলা তার বাড়ি গেট নক করে, এবং সে কোনোভাবে গেট খুলতেছিল না, মানে সেই গেট লাগায় বাড়িওয়ালার সাথে কথা বলতেছিল। তো এই জিনিসটা বাড়িওয়ালাকে বেশ অবাক করে, এবং একটা সময় বাড়িওয়ালা খুব ধমক দেওয়া শুরু করে যে গেট খুলতে হবে এখন। তো জোরাজোরি করে যখন গেটটা খুলেন, তো তখন বাড়িওয়ালা খেয়াল করলো যে ছেলেটা মানে রুমের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কোনো একটা কিছু একটা, মানে সাধারণ ভাষায় আমরা দেখে যা মনে হলো যে ছেলে কোনো একটা কুফরি কালাম বা কালো জাদুতে জড়িত। তো বাড়িওয়ালা দেখে বেশ ভয় পায়, এবং পরবর্তী দিন বাড়িওয়ালা ছেলেটিকে ডাক দিয়ে বলে যে তার বাসাটা ছেড়ে যেতে। তো তখন ছেলেটা উল্টা বাড়িওয়ালাকে হুমকি দিতে লাগলো যে তাকে যদি বাসার থেকে নামানো হয় তাহলে সে বাড়ির অনেক ক্ষতি করবে, এটা সেটা, মানে নানান রকম ব্যাপার দিয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। এবং বাড়িওয়ালা তোয়াক্কা না করে তাকে একেবারে জোর জুলুম করে তাকে বাসা থেকে নামিয়ে দেয়, এমনকি তার ঘরের জিনিসপত্র তাকে নেওয়ার সুযোগ দেয় নাই, তাকে মানে খুব বাজেভাবে বাড়ি থেকে বের করে দেয়। এবং বের করে দেওয়ার পর থেকে মানে এই বাড়িতে মানে কোনো ফ্ল্যাটে 1 থেকে 1.5 মাসের বেশি বা 2 মাসের বেশি সার্ভাইভ করতে পারে নাই। তারা বিভিন্ন রকম আধ্যাত্মিক বিষয়ে, ঘরের মধ্যে হাঁটা চলা, মানুষের পা ধরে টান দেওয়া, রাতে ঘুমের মধ্যে বাথরুমের পানি ছেড়ে দেওয়া, মানে এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। এবং বাড়িওয়ালা এই বাড়িতে বেশ হুজুর এনে অনেক কিছুই করলো, কিন্তু কোনো রকম ভাবে সে এটা সমাধান পায়নি। আর সব থেকে বেশি উৎপাত ওই ফ্লোরটাতেই হতো, এবং আপনি যে রুমটাতে আছেন সেই রুমটাতেই মূলত সেই লোকটা ছিল বা সেই ছেলেটা ছিল। তো এই ঘটনার পর থেকে বাড়িওয়ালা আর এটা ভাড়া দিতে পারে না, এবং আপনি সেই প্রথম ভাড়াটি তাকে বাড়িওয়ালা ভাড়া দিতে পারে। তো এই ঘটনাগুলো শুনে পুরাই আমার পার নিচ থেকে মাটি সরে যায়, এবং আমি দ্রুত বাড়িওয়ালার সাথে যোগাযোগ করলে বাড়িওয়ালা সম্পূর্ণভাবে অস্বীকার করে। তো আমি তারপরও ওই রুম মানে বাসাটিতে আরো 1 সপ্তাহ ছিলাম, আর 1 সপ্তাহ আমি বাসায় আমার একটা বন্ধুকে নিয়ে আমি ছিলাম, এবং একই রকম ভাবে আমি প্রতিদিন আমার বন্ধু সহ আমি অনেক কিছু খেয়াল করি। বাড়িতে হাঁটার শব্দ, রুমের মধ্যে কারো উপস্থিতি উপলব্ধি করা, এরকম নানা রকম ভৌতিক ঘটনা আমরা মানে প্রতিনিয়ত ফেস করি। এবং 6 দিনের মাথায় আমি সেই বাসাটা ছাড়তে বাধ্য হই। তো এটাই ছিল আমার সাথে উত্তরার সেখানে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমিও বিশ্বাস করি যে হ্যাঁ, সেখানে কালো জাদুরই কোনো একটা প্রভাব, বা সেই ছেলে বাড়ির প্রতি কোনো একটা ক্ষতি করে গিয়েছিল, যার কারণে সেখানে থাকাটা বড়ই মুশকিল। তো বর্তমানে আমি সেই উত্তরা এলাকাতেই বসবাস করি, কিন্তু আমার যতটুকু আমি শুনছি যে সেই ফ্ল্যাটটা এখনো নাকি ভাড়া হয় নাই, এবং এখনো ওই ফ্ল্যাটটা অলমোস্ট পরিত্যক্ত হিসাবে পড়ে আছে। তো এটাই আমার ঘটনা ছিল। আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ঘটনাটি ভালো লাগবে। তো এটাই ছিল আমাদের আজকের প্রথম ঘটনাটি, এবং আর দেরি না করে আমি চলে যাই আমাদের দ্বিতীয় ঘটনাটি। এবং দ্বিতীয় ঘটনাটি খুবই সংক্ষিপ্ত এবং ছোট্ট একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন শাহিন ভাই। মূলত তার ঘটনাটি হচ্ছে নারায়ণগঞ্জের ভাটপাড়া নামক একটি এলাকার একটি ঘটনা। তো তিনি আমাদেরকে যা লিখে পাঠিয়েছেন সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি হলো তাদের এলাকার ভাটপাড়ায় একটি রাস্তার একটি ঘটনা। মূলত এই ঘটনাটি হচ্ছে 2002 সালের একটি ঘটনা। তো তিনি আমাদেরকে এই ঘটনাটি শেয়ার করেছেন, যে তিনি লিখেছেন যে তাদের এলাকার ভাটপাড়া মানে যে এলাকাটা, সেই রাস্তায় একটা বিশাল পুরাতন একটি বটগাছ ছিল,
এবং এই বটগাছটা দীর্ঘ পুরাতন একটি বটগাছ এবং ধারণা করা হয় বটগাছটি নাকি বয়সকাল প্রায় 70 থেকে 80 বছর পুরাতন। তো এই বটগাছের পাশ দিয়ে নাকি এখানে মাগরিবের পর বা সন্ধ্যার পরে যে চলাচল করে তাকে নাকি নানা রকম ভয়ভীতি এবং ক্ষতি করা হয়। এরকম যদি কিছু ঘটনা বলি, তার মধ্যে একটি হচ্ছে যে রাত্রেবেলা এখান দিয়ে যেতে গেলে গাছের উপর থেকে নাকি যে মানুষটি হেঁটে যায় তার নাকি নাম ধরে ডাকা হয় এবং এখানে গাছের উপর থেকে অদ্ভুত বিকট হাসির শব্দ আসে। এমনকি অনেক সময় রাত্রেবেলা এখান দিয়ে যেতে গেলে মানুষ নানা রকম মানুষ আকৃতির অবয়ব নাকি দেখতে পায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। তো এরকম নানা রকম ঘটনা এই জায়গায় ঘটতে থাকে এবং একটা সময় এখানকার এলাকাবাসী সিদ্ধান্ত নেয় যে এই বৃক্ষটি তারা বা বটগাছটি তারা কেটে ফেলবে। এবং যখনই তারা এই উদ্যোগটা নেয় এবং যারা এই উদ্যোগটা নেয় তাদের প্রত্যেকের ফ্যামিলির কেউ না কেউ অসুস্থ হয়ে যায় কিংবা খুব বাজে স্বপ্ন দেখে গাছকে কেন্দ্র করে। তো এরপর থেকে তারা এই গাছটা কাটার আর কেউই সাহস করতে পারে নাই এবং দীর্ঘদিন মানে এই রাস্তাটা তারা মানে রীতিমতো তারা বন্ধ করে দেয় এবং বর্তমানে মানে সেই এলাকাতে সেই গাছটা এখনো উপস্থিত আছে, কিন্তু মানুষ সেখানে চলাফেরা বলতে গেলে করেই না। তার পাশে একটা বিকল্প রাস্তা তারা মাটির রাস্তা বানিয়ে নেয় এবং ওই রাস্তাটা সম্পূর্ণভাবে তারা অ্যাভয়েড করে। তো ভাটপাড়ার এই এলাকায় যে ঘটনাটি, আমি এই এলাকার এক্সাক্ট লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটার ব্যাপারে যাচাই বাছাই করে দেখতে পারেন। তো এইটাই মূলত শাহিন ভাই আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন লিখে, মানে সে খুবই মানে একটু অগোছালোভাবেই পাঠিয়েছে। তো এটা আপনাদেরকে আমি শোনালাম। বেশ ছোট্ট এবং বেশ ভয়াবহ একটি ঘটনা। মূলত যারা ওই এলাকায় থাকে তারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে এই ঘটনাগুলা। যাই হোক, এটাই ছিল আজকে ভৌতিক রহস্যের দুটি ঘটনা। আশা করি আপনাদেরকে অবশ্যই ঘটনা দুটি ভালো লাগবে এবং পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজ আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রত্যেকে ভালো থাকবেন এবং সাবধান থাকবেন এই রহস্যময় দুনিয়া হতে।